নমস্কার দর্শক বন্ধুরা, আমি এই চ্যানেলের হোস্ট ব্লগার রাজীব। আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা অরুণাচল যে ব্লগটি তার দ্বিতীয় পর্যায়ে আলোচনা করব। সমগ্র অরুণাচলটি এতই বড় যে আমি এর পূর্বে বলেছিলাম যে এটা শুধুমাত্র একটা ভিডিওর মধ্যে বা ব্লগের মধ্যে সম্ভব নয়। তাই সম্পূর্ণ অরুণাচলকে আমি তিনটে স্টেজে ভাগ করেছিলাম। প্রথম যে স্টেজ বা ফেজ সেটা ছিল আমাদের ধিরাং। এর পরের যে স্টেজ সেটা হচ্ছে তাওয়াং, এবং এরপরে আরেকটা থাকবে সেটা হচ্ছে আমাদের বমডিলা। তাহলে আজকে মূলত আমরা তাওয়াং নিয়ে আলোচনা করছি। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে ফিরে আসি। গুড মর্নিং ফ্রেন্ডস। আজ সকালবেলা আমরা খুব তাড়াতাড়ি রেডি হয়ে ব্রেকফাস্ট করতে গেলাম, এবং ব্রেকফাস্টটা আমাদের ভারী ছিল, কেন অনেকটা পথ জার্নি করতে হবে, পৌঁছতে হবে তাওয়াং। পথটা এতই দীর্ঘ যে রাস্তায় সেখানে ব্রেকফাস্ট করার কোনো সুযোগ পাওয়া যাবে না। তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী যে ডেস্টিনেশন, যেটা আজকের মূল বিষয়, সেটা হচ্ছে তাওয়াং। এই ধিরাং থেকে যখন আমরা তাওয়াংয়ের পথে ছুটে চলেছি তখন মনটা এতই খারাপ লাগছিল যে ধিরাঙের যে দিনগুলো আমরা কাটিয়েছিলাম সেগুলো যেন আমাদের কাছে একটা নৈসর্গিক সৌন্দর্য ছিল বা একটা স্বপ্ন, সুন্দর একটা স্বপ্ন মনে হচ্ছিল। ইটকাট পাথরের জঙ্গলে থেকে আমরা এতই যে হাঁসফাঁস করছিলাম, এবং সেখান থেকে যে এত উন্মুক্ত পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য এবং এই যে নৈসর্গিক সৌন্দর্যের মধ্যে যে কাটানো, এর যে মাধুর্য এবং সৌন্দর্য এবং এর যে শান্তি, তা যেন কিছুতেই মন বাগ মানছিল না। খালি মনে হচ্ছিল যেন আরও দু একটা দিন যেন থেকে গেলে ভালো হয়, কিন্তু কিছু করার নেই, সীমিত সময় নিয়েছি। তাই অল্প সময়ের মধ্যে আমাদের সম্পূর্ণ জার্নিটা কমপ্লিট করতে হবে। সেই জন্য মনের আশাটাকে মনের ভেতরে চাপা দিয়ে রাখলাম এবং চললাম নতুন দিগন্তের দিকে, যদি আরও কিছু ভালো পাই তার লোভে। তাই তো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলাম পথের ধারে দুদিকের যে সৌন্দর্য, এই পাহাড়, মেঘ এবং সেখানকার জীবজন্তু। আর সবথেকে ভালো লাগছিল এটা ভেবে যে আরও কি জানি না, কি নতুন কিছু হয়তো আমাদের জন্য হয়তো অপেক্ষা করছে, আরও কোনো হয়তো সারপ্রাইজ হয়তো লুকিয়ে আছে, প্রকৃতি আমাদের জন্য রেখেছে। তাই জন্য মনে খুব আনন্দ নিয়ে এগিয়ে চলেছি। পথ চলতে চলতে আমরা এসে পৌঁছালাম বৈশাখীতে। আর এই বৈশাখী পেরিয়ে আরও যেতে এলাম আমরা হচ্ছে ওয়ার মেমোরিয়াল বা সেলা ওয়ারিয়র্স। 1962-তে 4331 মিটার উঁচু বুমলা পাস পেরিয়ে চীনা সৈন্য ভারতে ঢোকে। বমডিলা থেকে প্রায় 103 কিমি দূরে এই 4215 মিটার উঁচু বরফাবৃত সেলা টপ, এটা খুবই একটা ওয়েল নোন এবং ট্যুরিস্ট প্লেস। এছাড়া রয়েছে একটা সেনা ছাউনি। এই বৈশাখীতে এই সেলা ওয়ারিয়র হয়ে আমরা যাব হচ্ছে সেলা পাসে। এই জায়গাটা এতই সুন্দর এবং এত মনোরম, এবং এখানে এখনও বিভিন্ন নির্মাণশৈলী কাজ চলছে ইন্ডিয়ান আর্মি থেকে এই জায়গাটাকে আরও আকর্ষিত করার জন্য। এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম। এখানকার এক কিংবদন্তি প্রচলিত আছে, সেটা হলো যে সেলা ও নুরা নামে দুই বোন এবং ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ান রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত, এই তিনজন মানুষের যে অনবদ্য দেশপ্রেম এবং তার কাহিনী আজও এখানে আকাশে বাতাসে কান পাতলে হয়তো শোনা যেতে পারে। ভারতবর্ষের এবং চীন এই দুই দেশের মধ্যে এই স্থানটা একটা গুরুত্বপূর্ণ ভারতীয় চৌকি বা বেস ক্যাম্প, যেখানে সেনারা সবসময় অতন্ত্রভাবে ডিউটি করছে আমাদের জন্য। তাই এই সেনা জওয়ানদের জন্য আমার অন্তর থেকে একটা স্যালুট রইল। সেলা ওয়ারিয়র থেকে আমরা এগিয়ে চললাম আমাদের সেলা পাসের দিকে। পথ চলতে চলতে প্রাকৃতিক সৌন্দর্য এতই অনাবিল এবং সুন্দর ছিল যে মন বাগ মানছিল না। মনে হচ্ছিল যেন একটু দাঁড়িয়ে যাই, দুচোখ ভরে যেন প্রকৃতির সৌন্দর্য এবং তার মহিমা যেন একটু হৃদয়ঙ্গম করে দিই। ঠিক এমনই সময় ওয়েদার হয়ে গেল খুবই খারাপ।
মেঘ যেভাবে আমাদের ওপরে নেমে আসছিল এবং চারিদিকে যেন মা যেমন তার আঁচল দিয়ে সন্তানকে ঢেকে রাখে, ঠিক তেমনি মেঘের আঁচলে সম্পূর্ণ প্রকৃতি যেন ঢাকা পড়ে গিয়েছিল। এবং তার ফাঁকে যখন ছোট্ট ছোট্ট ইয়াক শাবক ছুটি করছিল গাড়ির শব্দে ভয় পেয়ে, এবং আমাদের দেখে এতই ভালো লাগছিল। সচরাচর আমরা গরু দেখে থাকি, কিন্তু পাহাড়ে গরুর জায়গায় চলে ইয়ক অনেক উঁচুতে, তাই সেখানে আমরা ইয়ক দেখে বেশ খুবই আনন্দিত হচ্ছিলাম। প্রায় আধ ঘন্টা এখানে আমরা ওয়েট করার পর যখন ওয়েদার একটু পরিষ্কার হলো, তখন আস্তে আস্তে আমরা আমাদের গন্তব্যের দিকে এগোতে শুরু করলাম। আমাদের পরবর্তী গন্তব্যস্থল ছিল সেলা টপ বা সেলা পাস। 1962 সালে এই সেলা পাসের ইতিহাস রচিত হয়েছিল। এই সময় ইন্দো চায়না ওয়ার শুরু হয়। ভারতবর্ষের অতর্কিতেই আক্রমণ করে বসে চীন। তিব্বত দখল করার পর চীনা ফৌজের লোভ খুব বেড়ে গিয়েছিল, তাই তারা ভেবেছিল অতি সহজেই তারা অরুণাচলটাকেও দখল করবে, আর সেই জন্য তারা অরুণাচল আক্রমণ করেছিল। যেহেতু ভারত সরকার এই সময় প্রস্তুত ছিল না আর আক্রমণটা অতর্কিতেই ছিল, সেই জন্য এইখানে রাস্তা ছিল উন্নত, এখানে বিদ্যুতের যোগাযোগ ছিল না এবং এখানে পরিবহন ব্যবস্থাও ছিল না, যার জন্য সেনাদের গোলা বারুদ, খাবার এবং গরম পোশাক পৌঁছানো ছিল খুবই কষ্টসাধ্য ব্যাপার। সেই জন্য গ্রাম থেকে মহিলারা একটা নির্দিষ্ট সময় এসে সেনাদেরকে খাবার দিয়ে যেত। এই সেনা জওয়ানরা তারা এই গ্রামবাসীদের সহযোগিতায় এই চীনা জওয়ানদের চোখে চোখ রেখে প্রায় 3 দিন ধরে লড়াই করেছিল। এরপর যখন হাইকমান্ডের অর্ডারে সম্পূর্ণ বাহিনীকে পেছনে সরতে হয়, তখন এই রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত ইনি দৃঢ়প্রতিজ্ঞ হয় যে এই স্থান ছেড়ে যাবে না এবং এখানেই তিনি চীনাদের জন্য অপেক্ষা করবে। এই সেলা নুরা নামে 2 বোনের সহযোগিতায় সম্পূর্ণ 36 ঘন্টা ধরে চীনাদেরকে আটকে রেখেছিল এইখানে। কিন্তু গোলাবারুদ ফুরিয়ে যাওয়ায় যশবন্ত সিং চীনাদের হাতে ধরা পড়া থেকে আত্মহত্যার পথ বেছে নেয় এবং 2 বোন সেলা আর নুরা এরা চীনাদের কাছে যুদ্ধবন্দী হয়। চীনা সেনাদের অকথ্য অত্যাচার সহ্য করতে না পেরে সেলা এখান থেকে পাহাড়ের ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয় এবং নুরার আজ পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়। তাই তাদের স্মৃতি উদ্দেশ্যে এখানে সেলা টপ, সেলা পাস, সেলা লেক এবং নুরানাং ভ্যালি আর নুরানাং ফলস নামকরণ করা হয়। আমরা এখন এসে পৌঁছালাম ঠিক বিকেল 4টে বাজতে যায়, সেই সময় যশবন্তগড়ের কাছে। এই যশবন্তগড় এই জায়গাটি সত্যিকারে আমাদের কাছে একটা পুণ্যভূমি। শ্মশান যেরকম পবিত্র স্থান, সেরকমই এই যুদ্ধক্ষেত্রগুলো কিন্তু আমাদের কাছে একটা পবিত্র স্থান। আজকে যদি আমরা হলদিঘাটির যদি মাটিতে দেখি বা কুরুক্ষেত্রের মাটিতে যদি আমরা গিয়ে দেখি, দেখব যে মাটির রং লাল। তার কারণ এখানে এত রক্ত ঝরেছিল, যার জন্য এখানকার মাটি তার রং বদলে হয়ে গেছিল লাল। তাই এখানকার মাটি মাথায় নিয়ে খুব গর্বে বুকটা ভরে উঠল। এই মাটিকে প্রণাম করে এগোতে লাগলাম। এখানকার কোনায় কোনায় যে সকল বাংকারগুলো রয়েছে, সেইগুলোকে দেখলে আমাদের জওয়ানরা কী কষ্ট করেছিল এবং কিভাবে তারা নিজেদেরকে দাঁড়িয়েছিল দেওয়ালের মতন এই চীনা সেনাদের সামনে, এবং তারা এই দেওয়ালের মতন দাঁড়িয়ে থেকে আমাদের দেশকে রক্ষা করতে করতে তাদের সর্বোচ্চ বলিদান তারা দিয়েছিল। এই জায়গায় দাঁড়িয়ে কেমন যেন নিজেকে একটা নস্টালজিক বলে মনে হচ্ছিল এই পরিবেশটাকে। অনেকক্ষণ বিভোর হয়ে গেছিলাম এই বাংকারগুলোকে দেখে। বাংকারের ভেতরে ঢুকে দেখলাম কোনায় কোনায় এই ইতিহাসগুলোকে যেন আমার চোখের সামনে আমি জীবন্ত হতে দেখতে পাচ্ছি। যতই এখানকার জওয়ানদের কাছ থেকে এই গল্পগুলো শুনছিলাম এবং যশবন্ত সিং রাওয়াতের সম্পর্কে যতই জানছিলাম, ততই যেন নিজেকে ভারতীয়ভাবে গর্বিত মনে হচ্ছিল। আর এই যশবন্ত সিং রাওয়াতের 2 জন সঙ্গী ছিল সেলা আর নুরা। এরা 2 বোন গ্রাম থেকে খাবার সংগ্রহ করে নিয়ে এসে যশবন্ত সিং রাওয়াতকে সাহায্য করেছিল একা প্রায় 3 দিন ধরে অতন্দ্র অবস্থায় যুদ্ধ করার জন্যে।
এবং এরা দুই বোন, এদের সামরিক প্রশিক্ষণ না থাকা সত্ত্বেও তারা এই যশবন্ত সিংয়ের সঙ্গে কাঁধে কাঁধ রেখে মৃত সৈন্যদের রাইফেলগুলো হাতে তুলে নিয়েছিল দেশকে রক্ষা করার জন্য। এবং এরাই প্রায় 3 দিন ধরে চীনা জওয়ানদেরকে আটকে রেখেছিল যাতে তারা ভারতবর্ষের এই পবিত্র মাটিতে পা রাখতে না পারে। পরবর্তীকালে যখন গুলি ফুরিয়ে যায়, যশবন্ত সিং রাওয়াত চীনা সেনাদের হাতে আত্মসমর্পণ না করে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। লাল ফৌজ যখন জানতে পারে যে একজন ব্যক্তি 2জন মহিলার সহযোগিতায় সম্পূর্ণ আর্মিকে এখানে আটকে রেখেছিল এবং প্রচুর সেনা নিহত করেছিল, তখন তারা রাগে আগুন হয়ে যায় এবং যশবন্ত সিংয়ের মাথা কেটে নিয়ে তারা চলে যায়। পরবর্তীকালে যখন শান্তি স্থাপন হয় তখন তারা তার সেই মস্তক ফেরত দেয় এবং একটি ব্রোঞ্জের মূর্তি এখানে স্থাপিত হয়। পরবর্তীকালে তার স্মৃতি হিসাবে এই বেস ক্যাম্পের নাম হয়ে যায় যশবন্ত সিং গড় এবং এখানে একটি মেমোরিয়াল তৈরি হয়। যাই হোক, এইসব বীর মানুষদের আত্মগাথা শুনতে শুনতে সন্ধ্যা ঘনিয়ে এলো। আমরা এখানে যশবন্ত সিংয়ের সেই মেমোরিয়ালটার ভেতরে ঢুকলাম, দেখলাম এবং এখানকার মাটিটাকে প্রণাম করে চললাম আমাদের পরবর্তী গন্তব্য, আমাদের তাওয়াংয়ের উদ্দেশ্যে। বিকেল প্রায় ঘনিয়ে এসেছে, সন্ধ্যা নামবে ঠিক এইরকম সময় আমরা পৌঁছালাম আমাদের যে হোটেলটি সেখানে। এটি হচ্ছে তাওয়াংয়ে আমাদের থাকবার জায়গা। আস্তে আস্তে আমরা যে যার মতন রুম পেয়ে গেলাম এবং সেই রুমে আমরা দিকে আস্তে আস্তে এগোতে লাগলাম। এবং এইরকম দুর্গম জায়গা যেখানে প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যথেষ্ট কষ্টকর এবং কষ্টসাধ্য, সেরকম জায়গায় এত সুন্দর রুম পেয়ে আমি তো খুব আপ্লুত হয়ে গেছিলাম। আমাদের এই সমগ্র জার্নি তাই যেন সার্থক হয়েছিল এবং এই জার্নির পর যে রেস্টের প্রয়োজন সেইটা যেন মনে হচ্ছিল এখন আমাদের খুবই দরকার, কারণ এতক্ষণ ঘোরাঘুরি করার পর শরীর প্রায় ক্লান্ত হয়ে গেছিলো। এই লং ডিস্টেন্স জার্নি করে একটু রিফ্রেশমেন্টের প্রয়োজন ছিল, তাই রুমে ঢুকে ফ্রেশ হয়ে একটু জিরিয়ে নিলাম। এরপর নাকে দেখি খুব সুমিষ্ট গন্ধ ভেসে আসছে। কিসের গন্ধ? খাবারের গন্ধ। সন্ধ্যাবেলা কফি পাকোড়া এসব খাওয়ার পর রেস্ট নিলাম। ঘন্টা 2 ঘুমিয়ে নেওয়ার পর যখন নাকি ঠিক ডিনারের টাইম হয়ে গেল, রুম থেকে যেই না বার হয়েছি সকলের সঙ্গে দেখা করব বলে, তখনই হঠাৎ নাকে খুব সুন্দর মিষ্টি গন্ধ ভেসে আসতে লাগলো। ভাবলাম গন্ধটা ক্যান্টিনের দিক থেকেই আসছে, তাই ক্যান্টিনের দিকে এগোতে লাগলাম। ক্যান্টিনের দিকে গিয়ে দেখি কাল সকালে জলখাবারে আমাদের যে মিষ্টি পরিবেশন করা হবে সেই ল্যাংচা প্রস্তুত হচ্ছে। তাই সম্পূর্ণ প্রিপারেশানটা আমি আমার ক্যামেরাবন্দি করলাম দর্শক বন্ধুদের জন্য। আমরা যে হালফিল ট্রাভেলসের সঙ্গে ট্যুর করতে যাই তাদের একটা বিশেষত্ব হলো যে তারা সম্পূর্ণ মিষ্টি যা আছে সব নিজেরাই তৈরি করে, এতে গুণগত মান এবং স্বাদ দুটোই বজায় থাকে। তাই তারা আজও সেই একই পদ্ধতি করে চলেছে। ল্যাংচার মণ্ডটা তৈরি করে তারপর তাকে সুন্দর করে লেচিগুলো কেটে ফেলা হলো এবং তারপর সেই লেচিগুলোকে সুন্দর করে আকার দিয়ে শ্যালো করে ফ্রাই করা হচ্ছে এবং এই শ্যালো ফ্রাই করে পাশাপাশি চলছে এই ল্যাংচার রস তৈরি করা এবং সেখানে ল্যাংচার রস তৈরি হচ্ছে এবং এই ফ্রাই একসাথে চলছে। যখন এগুলো ডিপ ফ্রাই হয়ে গেলে লাল হয়ে যাচ্ছে, তারপর সেই ল্যাংচাগুলোকে ছেঁকে নিয়ে ফেলে দেওয়া হচ্ছে রসে এবং এই ছোট ছোট ল্যাংচাগুলো যখন রসের মধ্যে ডুবে যাচ্ছে তখন রস টেনে তারা বড় বড় ল্যাংচা তৈরি হয়ে যাচ্ছে। আসুন আমরা মুখ মিষ্টি করি তাহলে। একবার মুখ মিষ্টি করার পর আমরা চললাম আমাদের ক্যান্টিনে, যেখানে নাকি আমাদের সম্পূর্ণ ডিনারের ব্যবস্থা করা হয়েছে। এই চলছে আমাদের ডিনার। জমিয়ে খাওয়া দাওয়ার পর এবার আমরা চললাম শুতে। সবাইকে গুড নাইট বলে শুতে চললাম। গুড মর্নিং ফ্রেন্ডস। এত সুন্দর সানরাইজটা দেখে মনটা আমার ভরে গেল, তাই আমি আপনাদের জন্য ক্যামেরা বন্দি করলাম। অরুণাচল এমনিই নয়, অরুণের প্রথম কিরণ যখন এখানে এসে পড়ে আর এই অর্কিডের সৌন্দর্য আরও বেড়ে যায়। প্রকৃতি যে এত সুন্দর হতে পারে আমরা অরুণাচলে এসে তা জানতে পারলাম, তাই আপনাদের জন্য ক্যামেরা বন্দি করলাম এখানকার সৌন্দর্য। আজ খুব সকালে আমরা ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ব
যাব হচ্ছে গিয়ে মাধুরী লেক। এই যে এত সুন্দর পরিবেশ অরুণাচলের, আমরা বুমলা যাওয়ার পথেই তা দেখতে পেলাম। মন যেন আমাদের আর মানছিল না, মনে হচ্ছিল যেন দাঁড়িয়ে যায়, যেন সময়টা যেন থমকে গেলে ভালো হয়। এত সুন্দর পরিবেশ আমরা সচরাচর হয়তো শুনেছি, কিন্তু চোখে দেখলাম যে পৃথিবী এত সুন্দর, সত্যি স্বর্গ এখানে। পথ চলতে চলতে আমরা প্রথমে গেলাম হচ্ছে গিয়ে মাধুরী লেক বা সাঙ্গাসার লেক। এখানে পয়লা বইয়ের শুটিং হয়েছিল এই লেকে, তাই এর নাম হয়েছে মাধুরী লেক। এর আসল নাম হচ্ছে সাঙ্গাসার লেক। এখানে আমরা কিছুক্ষণ থাকলাম, এখানে আমরা ফটোশ্যুট করলাম। সুন্দর, এত সুন্দর পরিবেশ। ওই যে পেছনে দেখা যাচ্ছে বুমলা পাস। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে ওই বুমলা পাস। মাধুরী লেকে এত সুন্দর জায়গা এবং এর চারিদিক প্রকৃতি এতই যে সুন্দর, জায়গাটা ছাড়তে আমাদের ইচ্ছা করছিল না, কিন্তু হাতে সময় খুবই কম। 1999 সালের এই ভূমিকম্পের ফলে এই জায়গাটা, লেকটা তৈরি হয়েছে। এই লেকটা আগে ছিল না, এখানে ছিল পাহাড়ের উপত্যকা, কিন্তু পরবর্তীকালে ভূমিকম্পের ফলে এইখানে লেক তৈরি হয়, যার নিদর্শন হিসাবে এই গাছগুলো এখনও জলের মধ্যে দাঁড়িয়ে আছে, যেগুলো বর্তমানে জীবিত নেই, শুধু গাছের কাণ্ডগুলোই দাঁড়িয়ে আছে। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর প্রকৃতি, মন যেন বাড়ি ফেরার কথা ভুলেই গেছে। মনে হচ্ছে যেন এখানেই থেকে যাই। আর আমার তো স্বভাব আছে চিরকালই পাহাড়ে ঘুরে বেড়ানো। পাহাড়ে আনাচে কানাচে সাদা নুনের মতো জমে আছে বরফ, যা দেখলে মনে হয় নেমে ওই বরফের মধ্যে ছুটোছুটি করে বেড়াই। কিন্তু সময় খুবই কম এবং ওয়েদার খারাপ হয়ে আসছে, তাই ওয়েদার খারাপ হওয়ার আগেই আমাদের এই স্থান পরিত্যক্ত করে আমাদের যেতে হবে বুমলা পাসে, যেখানে আমাদের শেল্টার নেওয়ার ব্যবস্থা আছে। দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি বুমলা পাসের দিকে। 1962 সালে চীন এই জায়গা আক্রমণ করেছিল এবং এই বুমলা পাস দখল করে আরও ভেতরে ঢুকে গেছিল প্রায় 30 কিলোমিটার পর্যন্ত। এই বুমলা পাসে এখানে একটা আর্মি ক্যান্টিন আছে, যেখানে যারা পর্যটক আছে তারা এসে রেস্ট করতে পারে। তারা গরম চা, কফি, গরম গরম ম্যাগি, মোমো প্রভৃতির স্বাদ নিতে পারে এবং যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তারা এখানে মেডিকেল হেল্পও পেতে পারে। এছাড়া এর পাশাপাশি এখানে শীতের পোশাক অর্থাৎ গরম জামা কাপড়ও বিক্রি করা হয়। যেসব পর্যটকরা এইসব গরম পোশাক ছাড়া চলে আসে তাদের সুবিধার্থে এই ব্যবস্থা করা রয়েছে। এখানে একটা 1 ঘন্টা থেকে আধা ঘন্টার মতো একটা ব্রিফিংয়ের একটা ব্যবস্থা আছে, যেইটা আমাদের পর্যটকদেরকে একটা টিকিট কেটে এবং নির্দিষ্ট সময় পর সেখানে অপেক্ষা করার পর ধাপে ধাপে বিভিন্ন স্টেজে বিভিন্ন গ্রুপ করে করে এই ব্রিফিংগুলো দেওয়া হয়। এখানে ভারতীয় সেনাদের মধ্যে সবচেয়ে নিচুর দিকে যে কমিশন যে অফিসারগুলো আছেন, যেমন লেফটেন্যান্ট, ক্যাপ্টেন বা মেজর র্যাঙ্কের যারা অফিসার আছেন, তারা 40 থেকে 50 জনের একটা টিম নিয়ে গিয়ে, যেখানে ভারতীয় সেনা এবং চীনা সেনা একে অপরের চোখে চোখ রেখে ডিউটি করছে, ঠিক সেই জায়গায়, সেই মিড পয়েন্টে থেকে 100 মিটার দূরে সেখানে দাঁড় করিয়ে বর্তমানে ভারতীয় সেনা এবং চীনা সেনার এই পোস্টের গুরুত্ব কী আছে এবং এর অ্যাডভান্টেজ কী, এবং এই বেস ক্যাম্প বা এই যে পাস যেটা রয়েছে সেই পাসের গুরুত্বটা কী ছিল, আছে এবং থাকবে, এবং বর্তমানে ভারতীয় সরকার কী কী পদক্ষেপ নিচ্ছে, সেই সব বিষয়ে আমাদের একটা ব্রিফিং দেওয়া হয়। কিন্তু দেখতে দেখতে যখন দেখলাম যে ওয়েদারটা খারাপ হয়ে আসছে, তাই রিস্ক না নিয়ে আমরা খুব দ্রুত সেখান থেকে নিচের দিকে নেমে এলাম, চললাম তাওয়াংয়ের পথে। যেহেতু তাওয়াং শহরটা আমাদের যে হোটেল সেখান থেকে খুব কাছাকাছি ছিল, তাই ফেরার পথে আমরা তাওয়াং হয়ে হোটেলের দিকে রওনা দিয়েছিলাম। বুমলা পাস থেকে ফেরার পর এই তাওয়াং মনাস্ট্রিতে আমরা এসেছিলাম। এই তাওয়াং কথার অর্থ হলো ঘোড়ার আশীর্বাদ। এই তাওয়াং মনাস্ট্রির একটা কিংবদন্তি আছে। চীন তার আগ্রাসন নীতি বা পলিসির জন্য তার পার্শ্ববর্তী ছোট ছোট দেশগুলোকে আক্রমণ করতে থাকে এবং তার পেশিশক্তি বল দ্বারা সেগুলোকে দখল করে তার দেশের আয়তনের কলেবর বৃদ্ধি করতে থাকে।
ঠিক এইভাবেই অরুণাচলের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ ছিল তিব্বত। এই তিব্বত আক্রমণ করে চীন এবং দখল করে সেই দেশের যে সরকার যেটা চালাতেন দালাই লামা বা তিব্বতী ধর্মগুরু, তাদেরকে সেখান থেকে বিতাড়িত করেন। প্রাণের ভয় তারা সেখান থেকে বিতাড়িত হয় এবং তার সঙ্গে বহু অনুগামীরাও যারা তিব্বতী ধর্ম অবলম্বনী ছিল তারা ভারতবর্ষে এসে আশ্রয় গ্রহণ করে। সেই সময়কার ভারত সরকার তখন সেই তিব্বতীদেরকে কিছু স্থান ভারতবর্ষে দিয়েছিলেন বসবাস করার জন্যে এবং তাদের অন্তর্বর্তী সরকার বা এক্সাইল গভর্নমেন্ট প্রতিষ্ঠা করার জন্যে। সেই জন্য তাওয়াং ছিল সেই সময়কার তিব্বতীদের এক্সাইল গভর্নমেন্টের বসবাসকারী জন্য একটি উত্তম স্থান এবং এই জায়গা তারা একটি মনাস্ট্রি বা বৌদ্ধ মঠ প্রতিষ্ঠা করার জন্য তারা একদা ভ্রমণ করতে বেরোন এবং তারা বিভিন্ন স্থান পরিদর্শন করতে করতে সেই সময়কার যিনি প্রতিষ্ঠাতা ছিলেন এই মনাস্ট্রির, তার ঘোড়া দাঁড়িয়ে পড়ে। হাজার চেষ্টা করা সত্ত্বেও তার ঘোড়া এখান থেকে এক চুল নড়তে চাইছিল না। তখন তিনি মনে করলেন যে ঘোড়া নিশ্চয়ই কোনো কিছু নির্দেশ করতে চাইছে। যেহেতু ঘোড়ার নির্দেশ অনুযায়ী এই স্থানটা নির্বাচিত হয়েছিল, তাই এটাকে ঘোড়ার আশীর্বাদ বা তাওয়াং বলে অভিহিত করা হয়। এই ছিল তাওয়াংয়ের কিংবদন্তি এবং যা বর্তমানে এখন তাওয়াং নামে পরিচিত। তবে যাই হোক, জায়গাটা এতই শান্ত, এতই পবিত্র, এতই নিস্তব্ধ যে পৃথিবীর সব কিছুর চাহিদা, হানাহানি, মারামারি, বিভিন্ন হিংসা এবং আমাদের যত জাগতিক চাহিদা সব কিছু থেকে যেন এটা অনেক দূরে। এখানে এসে মন বড়ই শান্ত হয়ে যায়। এই তাওয়াং মনাস্ট্রির মাটিতে পা রাখার মাত্রই মনে যত অশান্তি, যত কিছু ছিল সব যেন কেমন জ্বালা জুড়িয়ে গেল। আর মনাস্ট্রির ভেতরে যখন বিচরণ করছিলাম তখন বুদ্ধদেবের মূর্তির দিকে তাকিয়ে যেন মন শান্ত হয়ে গেছিল। ভেতরে যে সকল মন্ত্র উচ্চারিত হচ্ছিল লামাদের দ্বারা, সেই মন্ত্রগুলো কানের ভেতরে প্রবেশ করার মাত্রই যেন ভেতরে একটা শান্তির অনুভূতি পেয়েছিলাম। ভেতর থেকে বেরিয়ে যখন আমরা প্রাঙ্গণে ঘুরে বেড়াচ্ছি তখন ছোট ছোট লামা যারা স্কুল ছুটি হওয়ার পর বাড়ির দিকে ছুট দিচ্ছে, এসব বাচ্চাদের সঙ্গে আমাদের পরিচয় হয়েছিল। সেই বাচ্চাগুলো এতই সুন্দর, এতই মিষ্টি দেখতে, মনে হচ্ছিল যেন কোলে তুলে আদর করি। এই রকমই সুন্দর নিষ্পাপ জায়গায় এই ছোট্ট ছোট্ট লামাগুলোকে দেখে যেন মনে হয়েছিল এরা যেন প্রত্যেকে এক একটা গোলাপ ফুলের কুড়ি, যাদের দেখে মানুষের মন খুব আনন্দে ভরে যায়। এই ছোট ছোট্ট শিশুগুলোকে দেখে এবং তাদের নিষ্পাপ মুখগুলোকে দেখে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। এই বাচ্চাদের সঙ্গে কিছুক্ষণ কাটানোর পর ইতিউতি এখানে ঘুরে বিভিন্ন রকম নিদর্শনগুলো দেখার পর আমরা আস্তে আস্তে এখানকার যে আর্ট গ্যালারি রয়েছে, অর্থাৎ এখানে যে মিউজিয়ামগুলো রয়েছে সেগুলো দেখলাম। এখানে বিভিন্ন যে কিউরিও শপগুলো আছে সেগুলোও দেখছিলাম। এখানে অনেক রকম জিনিস আছে, তিব্বতী সংস্কৃতি সম্পর্কে একটা আমাদের ধারণা হলো এবং এই রকম দুর্গম স্থানে এত সুন্দর শিল্পকার্য, কারুকার্য এবং স্থাপত্যের যে পরিচয় এখানে দিয়েছে তা দেখলে মানুষ যে কেউ অবাক হয়ে যাবে। যেখানে দুপা হাঁটতে গেলে মানুষের শ্বাসকষ্ট হয়, সেখানে কীভাবে এই বাচ্চাগুলো অবলীলাক্রমে দৌড়ে বেড়াচ্ছে, এই যেন আমাদের কাছে একটা শিক্ষার বিষয়। যাই হোক, এত হাই লংজিটিউডে বাচ্চারা যেভাবে ছুটোছুটি করছে এবং তাদেরকে দেখে আমাদের যেন মনের ভেতরে একটা জীবনী শক্তির উদ্ভব হয়েছিল এইখানে থেকে। যাক, তাদের জীবন বড়ই কষ্টের, এখানে থেকে সেটা দেখতে পেলাম। কেননা এত হাই লংজিটিউডে তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাওয়া একটা চ্যালেঞ্জের বিষয়, যেখানে তারা এত সুন্দর একটা শহর তৈরি করে ফেলেছে। তারপরে এইখান থেকে দাঁড়িয়ে আমরা দূরে ওই বুদ্ধ স্ট্যাচুটা দেখতে পাচ্ছিলাম। ধীরে ধীরে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। আমাদের মন বুদ্ধদেবের কাছেই পড়েছিল। বুদ্ধদেবের কাছে আশীর্বাদ চেলাম আর চাইলাম সবার জন্যে, সবাই যেন ভালো থাকে, বিশ্বে যেন সবাই যেন শান্তিতে থাকে।
তারপর সেখান থেকে পথ চলতে চলতে আমরা চলে আসলাম বুদ্ধা স্ট্যাচু কাম টেম্পল। এটা এতই সুন্দর যে এখানে কিছুক্ষণ থাকতে মন ইচ্ছে করবে, তাই এখানে আমরা ইতিউতি কিছুক্ষণ কাটিয়েছিলাম। এটাও আমাদের জীবনের একটা অন্যতম স্মৃতি বললে ভুল হবে না। এইখানে দেওয়ালে বিভিন্ন যে জাতকের গল্পগুলো আছে, তথাগত বুদ্ধের বিভিন্ন জীবনের যে প্রতিটি মুহূর্তের কিছু গল্প এখানে সব চিত্রিত হয়েছে, সেগুলো দেখলে আমরা অনেক কিছুই জানতে পারবো বুদ্ধদেবের সম্পর্কে। এইখানকার এই যে বুদ্ধদেবের স্ট্যাচু এতই সুন্দর, এতই মনোরম, দেখলে মন পুরো ভরে যায়। অবাক হয়ে ভাবতে লাগলাম যে পাহাড়ের এই দুর্গম ঢালে চূড়ার উপরে এইভাবে কংক্রিটের ওপর তৈরি করা হয়েছে এত সুন্দর, এত কারুকার্যময় মন্দির, হ্যাঁ, যা দেখলে আমাদের তাক লাগিয়ে দেয় যে কি ইঞ্জিনিয়ারিং শৈলী বা স্থাপত্য করা রয়েছে, যার উপর বেস করে এই পাহাড়ের ওপরে এত সুন্দর স্ট্যাচুটাকে বসানো হয়েছে। এর ভেতরে এতই সুন্দর গোছানো, যা দেখলে পরে আমাদের মন জুড়িয়ে যায়। এখানেও একই ব্যাপার, এইখানে ভেতরে প্রবেশ করার পর আমাদের একটা শান্তি অনুভূত হচ্ছে। এই বুদ্ধা টেম্পেলে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। সন্ধ্যাবেলা চা এবং স্ন্যাক্স খাওয়ার পর আমরা চলে এসেছিলাম লাইট অ্যান্ড সাউন্ড দেখতে। সেটা হচ্ছে ওয়ার মেমোরিয়ালে। এই ওয়ার মেমোরিয়ালে একটা আধা ঘন্টার একটা লাইট অ্যান্ড সাউন্ড বা একটা তথ্যচিত্র দেখানো হয়েছে সম্পূর্ণ এই তাওয়াং, বুমলা পাস আর হচ্ছে গিয়ে এই যশবন্ত সিং গড় সম্পর্কে যে ঐতিহাসিক যে কিংবদন্তি আছে সেইটা সম্পূর্ণ এখানে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর মাধ্যমে, যা আমরা দেখার পর হোটেলে ফিরলাম রাত্রেবেলা। এবং রাত্রি 10টার সময় হোটেলে ফিরে আমরা রাতের ডিনার করে আমরা শুতে চললাম আমাদের রুমে। এবং এখানেই আজকে আমাদের তাওয়াং ভ্রমণ শেষ হলো। কাল সকালবেলা আমরা রওনা দেব বমডিলার উদ্দেশ্যে। তাই দর্শক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আপনাদের সকলে আমাকে কমেন্টস করে জানাবেন।